কিন্তু কমপ্লিট হবে তোমাদের। এরপরে যেগুলো আছে এসএসটির পেডাগজি, তারপর বাংলার পেডাগজিও তারপর করাবো। আজকে এটা খুব সহজ জিনিস আছে, বুঝবি? বস। দেখো প্রথম পয়েন্টে তোমাদের আছে কি, চ্যালেঞ্জেস ইন এ ডাইভার্স ক্লাসরুম, তাই তো? আগে বল ডাইভার্স ক্লাসরুম মানে কি। এবার বিভিন্ন রকমেরভাবে আলাদা হতে পারে স্টুডেন্টরা, তাই তো? ওদের কারো কেউ একটু বেশি ভালো বোঝে, কেউ কম ভালো বোঝে, বিভিন্ন এথনিসিটিরও হতে পারে, কেউ হয়তো বাঙালি, কেউ উড়িয়া, কেউ অসমিয়া, কেউ বিহারি, এরকমও। প্রত্যেকের তো কালচার আলাদা, প্রত্যেকের বোঝার ধরনও আলাদা হবে, তাই তো? কী কী লাগবে দেখো, বলেছে ট্রিট স্টুডেন্ট অ্যাজ ইন্ডিভিজুয়ালস, নট রিপ্রেজেন্টেটিভ অফ এ গ্রুপ, তাই তো? মানে একটা গ্রুপ হিসাবে ভাবলে হবে না, একটা তুমি সবাইকে একটাই ভেবে নিচ্ছ, সেটা হবে না, প্রত্যেককে আলাদা আলাদা করে ভাবতে হবে, তাই তো? কার কোনটা অসুবিধা সেটা দেখতে হবে। আর তারপর কি বলেছে বলো একজন প্রথমে। হ্যাঁ, এবার ইউজ আ ভ্যারাইটি অফ টিচিং স্টাইলস, মানে তুমি এক ভয়ে পড়ে যাচ্ছ বোর্ডে, বা বোর্ডেও না, তুমি এক ভয়ে পড়াচ্ছ, কিন্তু হয়তো কোনো স্মার্ট বোর্ডে পড়াচ্ছ, কিন্তু কোনো স্টুডেন্টের বুঝতে অসুবিধা হচ্ছে, একঘেয়েমি হয়ে গেছে, তাহলে সেটা করা যাবে না। প্রত্যেকের জন্য যাতে প্রত্যেকে বুঝতে হবে, সবার জন্য আলাদা আলাদা ডিফারেন্ট স্টাইল নিতে হবে, কারণ প্রত্যেক স্টুডেন্ট আলাদা আলাদা, তাই তো? তারপরে কি বলেছে, এবার ইনক্লুসিভ এনভায়রনমেন্ট। ইনক্লুসিভ মানে কি, এখানে ইনক্লুসিভ এনভায়রনমেন্ট বলতে বুঝিয়েছে কি বলো? ইনক্লুসিভ মানে আমি একটা সাবজেক্ট পড়াচ্ছি, মানে সেই সাবজেক্টের উপর মধ্যেই সব, হ্যাঁ, মানে সবাইকে সব মানে একটা সময় একটা ইন্টারলিঙ্ক করবো, তাই তো? অ্যাভয়েড কালার ব্লাইন্ড অ্যাপ্রোচ, এটা মানে কালার ব্লাইন্ড কনসেপ্ট মানে অ্যাপ্রোচ মানে কি, মানে তুমি দেখছো না, তুমি পড়েই যাচ্ছ, স্টুডেন্ট কিছু বুঝতে পারছে কি পারছে না ওটা তোমার দেখার দরকার নাই। যেমন প্রফেসররা পড়ায়, কোনো প্রফেসর আছে দেখবে কলেজে, শুরু করে দিল লেখা, পড়িয়ে গেল, এবার কে কে গল্প করছে পিছনে। এরকম একবার হয়েছিল আমাদের সাথে, আমরা তো ফিজিক্সে অনার্স পড়তাম, আমি ওই দুজনে একটা স্যারের কাছে পড়তে গেছি। স্যারটা এমনি খুব ভালো, কিন্তু খুবই ভালো, মানে আমাদেরকে খুবই হেল্পফুল। এবার কিন্তু কী হয়েছে, স্যার পড়াচ্ছে সেকেন্ড ইয়ারে পড়া, আমরা ফার্স্ট ইয়ারে পড়তাম তখন, আমরা বুঝতে পারিনি, আমরা পড়িয়েছি হ্যাঁ হ্যাঁ সেই দারুণ। তারপরে স্যারই বলছে এই এটা তো সেকেন্ড ইয়ারের, তোমরা বলোনি কেন, মানে কি আমরা বুঝতেই পারিনি, মানে স্যারের ধ্যান নেই, এটা হচ্ছে কালার ব্লাইন্ড অ্যাপ্রোচ, ঠিক আছে? মানে স্যার পড়িয়ে যাচ্ছে, এবার স্টুডেন্ট বুঝতে পারছে কি পারছে না সেটা দেখছে না। হ্যাঁ, টিচার সেন্ট্রিক হয়ে যাচ্ছে, তো এটা করা যাবে না, তাই তো? তাহলে কি করতে হবে, ডাইভার্সিটি করতে হবে, তাই তো? ভালোভাবে পড়াতে হবে, স্টুডেন্টকে সেন্টার করে রাখতে হবে, তাই তো? স্টুডেন্ট সেন্টার থাকবে কেমন করে, একটা ক্লাসে যখন টিচার পড়াবে, এর আগের দিন আমি বলেছিলাম, একটা কোশ্চেনও ছিল মনে হয়, যে 50% রেশিও থাকবে, মানে যে টিচার যতটি ক্লাসে বলবে ততটাই স্টুডেন্টও বলবে, তাই তো? মানে একটা 30 মিনিটের ক্লাস থাকলে 15 মিনিট টিচার বলবে, তো 15 মিনিট স্টুডেন্ট বলবে, সেইভাবে করাতে হবে, স্টুডেন্ট সেন্ট্রিক ক্লাস হবে। এবার দেখো এখানে কয়েকটা মেথড দিয়েছে, বলেছে অডিটরি লার্নিং, তাই তো? পড়ানোর মানে কীভাবে ক্লাসে পড়াবো। অডিটরি লার্নিং মানে কি, মানে তুমি বলে বলে পড়াচ্ছ, ঠিক আছে, শুধু বলছো, এবার স্টুডেন্ট শুনছে, তোমাকে আবার ফিডব্যাক দিচ্ছে, সেটা হচ্ছে অডিটরি লার্নিং। কিন্তু কি হয়, এটাতে যখন ল্যাঙ্গুয়েজ শেখাবো আমরা, কী কী অসুবিধা হবে, একটা কী কী সুবিধা হবে আগে সেটা দেখি। পাংচুয়েশন খুব ভালো হবে, তাই তো? ওই বলবে, টিচার যখন বলবে ওই শুনছে, প্রোনাউন্সিয়েশন ভালো হবে, তাই তো? কিন্তু ওই ওই কী করতে পারবে না, ওয়ার্ডগুলোর মেকিং করতে পারবে না, কারণ ওই তো বলছো শুধু, তুমি তো লিখে দেখাচ্ছ না, তাই তো?
স্পেলিংগুলো খারাপ হবে, একদম স্পেলিং খারাপ হবে, তাই তো? স্পেলিং শিখতে পারবে না। তাহলে এই মেথড একটা হলো। আর কি মেথড আছে এরপর? ভিজুয়াল, তাই তো? এটাতে কি হবে? চোখে দেখাবে, তাই তো? কোনো তুমি একটা স্ক্রিন চালিয়ে দিয়েছো, দেখছে, তাই তো? সে বা ম্যাপে বোঝাচ্ছ তুমি, এটাও হতে পারে। এবার এটাতে কি হয়, ভিজুয়াল লার্নিংয়ে কি হবে, অসুবিধা কি, সুবিধা কি হবে, আগে কেউ বলো? মনে রাখা যাবে। আর আর চোখে দেখতে পাচ্ছ কোন জায়গাটা। হ্যাঁ, অসুবিধা? অসুবিধা হচ্ছে যে বুঝলো কিন্তু ওটা শুধু দেখেই আছে চোখ। না না, ওটার ব্যাপার না। না, ওটা তো অসুবিধা হচ্ছে। না এরকম হয় না ঠিক আছে, স্টুডেন্ট হয় না। হ্যাঁ এটা তো হয়, এটা হয়। না না, ওই কিন্তু রিয়েল লাইফ প্রবলেম বলেছে হাসার কিছু। আমি করি ওটা বলছি আমি এক্সাম দিয়ে এবার ডাইভার্স ক্লাসরুমের মধ্যে কোনো স্টুডেন্টের চোখে মাইনাস পাওয়ার রয়েছে, হুম, সেখানে তার ভিজুয়ালিটিতে প্রবলেম হবে। হ্যাঁ, যে একটা একদম। আর কি অসুবিধা হবে, যেহেতু দেখছে, প্রোনাউন্সিয়েশন টিচার সব কিছু করছে না, তাই তো? সেটা তো ভুল হতে পারে। এবার কাইনেস্থেটিক, তাই তো? কাইনেস্থেটিক মেথড কি, কে বলো? শান্তিনিকেতন, একদম। মানে তোমাকে নেচারের মধ্যে পড়াবে, তুমি টাচ করে ফিল করে পড়তে পারো, ওটা হচ্ছে কাইনেস্থেটিক। যেমন আমি দেখতাম গৌড় কলেজে একটা টিচার পড়াতো, শীতের দিনে তো একদম মাঠের মধ্যে বসে পড়াতো, তাই না? ডিপার্টমেন্টেও যে এইচওডি ছিলেন উনি অনুভব করে পড়াতেন বাইরে ক্লাসরুমে ক্লাস করাতেন। হ্যাঁ, ওটা পলিটিক্যাল সায়েন্স। আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট ছিল। এবার দেখো 4 বেসিক স্কিলস অফ লার্নিং কি কি? Kinesthetic কিন্তু আরো একটা ভাবে করা যায়, যদি ইংলিশ বা বাংলা ড্রামাটাইজেশন করানো যায় স্টুডেন্টদের মধ্যে, তাদেরকে দিয়ে ডায়লগ বলানো। হ্যাঁ, এখানে তো এই ক্ষেত্রে তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তো এটাই হবে কাইনেস্থেটিক। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু এটাই হবে, যে একটা ড্রামা করে দিল, তাই তো? আইডিয়াল ক্লাসরুমে টিচার্স টু স্টুডেন্ট রেশিও কত? 1 আর বড়দের হচ্ছে 1:35। এবার 4 বেসিক স্কিল কি কি? কি এটা? এল কি? লার্নিং, এ লিসনিং, লার্নিং বলছি। তা আগে লিসনিং, তাই তো? লিসনিং কি? শুনে শুনে যেতে। কি কি অ্যাক্টিভিটিস হতে পারে লিসনিং এর জন্য? দেখো দু রকমের, দেখ, একটা ফেস টু ফেস তুমি কথা বলে মানে টিচারের সঙ্গে শিখতে পারো। আর এটা কি হতে পারে, ইন্টারঅ্যাক্টিভ যেটা, আর একটা সেমি ইন্টারঅ্যাক্টিভ হয়। কেমন? তুমি একটা কোনো অডিয়েন্সের সামনে বলছো, তোমার সামনে লোক বসে আছে, কিন্তু ওরা তোমাকে কোশ্চেন করছে না, তাই তো? আরেকটা কি হয়, আরেকটা তুমি কোনো কিছু রেকর্ড করছো বলে। না, এটা তো উল্টা বলে দিলাম, মনে হয় এটা লিসনিংয়েরই বলছি। না, এটা স্পিকিংয়ের, সরি সরি। কী কী হবে, একটা যেটা বললাম লিসনিংয়ে, তুমি মানে আমি বলছি, স্টুডেন্ট শুনছে, স্টুডেন্টও বলছে, দুতরফা হবে, এটা লিসনিং হলো একটা। বা টেলিফোন কনভারসেশন বা ভিডিও কলে যখন আমরা কথা বলি, ওটাও কিন্তু ওর মধ্যেই পড়ছে। আরেকটা কি দেখো, নন ইন্টারাক্টিভ কি, রেডিও, টিভি, মানে তুমি শুধু শুনছো, তুমি কি কোনো আউটপুট দিতে পারছো নিজে থেকে? তুমি শুধু নিচ্ছ, ইনপুট করছো তুমি, তাই তো? এটাতে মাইক্রো স্কিল কী কী ডেভেলপ হয় লিসনিংয়ে, বলো কেউ? মাইক্রো স্কিল কী কী ডেভেলপ হতে পারে? হ্যাঁ, মেমোরাইজেশনের জন্য ভালো। আর দেখো এখানে দেখো একটা অপশন বলেছে ডিসক্রিমিনেটিং সাউন্ডস, তাই তো? শুনে শুনে সবচেয়ে ভালো কি হয়, একই স্পেলিং কিন্তু অনেক সময় না আলাদা উচ্চারণটা হয়, সেরকম দুটো ডিস্টিংগুইশ তুমি করতে পারবে। হুম হুম। তারপরে দেখো রিকগনাইজিং স্ট্রেস রিদম, মানে কি, সবচেয়ে ভালো যারা গান শেখে তারা বলতে পারবে, রিদম যত শুনে মানুষ গান, তত কি হয়, তারা গান ভালো পারে, তাই তো? ওটা একটা, ওই জন্য রিদম, গান শুনে করে, হয়তো ভালো করে তাহলে।
ডিটেক্টিং কিওয়ার্ডস, যখন তুমি শুনবে, এটা তোমরা যারা ইংরেজি মানে ইংলিশ মুভি দেখো তাহলে বুঝতে পারবে, আমরা সব কিন্তু মানে বুঝতে পারি না, কিন্তু কনটেক্সট অনুযায়ী আমরা মানেটা বুঝে যাই, তাই তো কিওয়ার্ডসগুলো বুঝে যায় ওটা মানে কী হতে পারে, এটা ডিটেক্ট করা, ডিটেক্টিং কিওয়ার্ড, যেটা লিসনিংয়ের জন্য আমাদের ডেভেলপ হয়, ঠিক আছে। আরেকটা কী দেখো, এই যে এটা সেম, গেসিং মিনিং ফ্রম দ্য কনটেক্সট, সেম, মানে অনেকগুলো কথা বলছে, তুমি সব মানে জানো না, কিন্তু তুমি কনটেক্সট অনুযায়ী মানেটা বুঝতে পারছো, এটা মানে এটা হবে। তারপরে কি এস ফর স্পিকিং, তাই তো, স্পিকিং। ইন্টারঅ্যাক্টিভ কী কী হবে, কনভারসেশন, তাই তো, কথা বলছি। আর পার্সিয়াল ইন্টারঅ্যাক্টিভ যেটা বলছিলাম, যে কোনো অডিয়েন্সকে লেকচার দেওয়া, তাই তো, কোনো অডিয়েন্সরা কোনো কোশ্চেন করবে না, কিন্তু তোমার সামনে যেহেতু লাইভ লোক বসে আছে, তাহলে তোমার একটা মানে পার্সিয়াল গল্প করো, না না না, আমরা পড়ানোটাই সেটাই বলছি। ভাবছিলাম যে ওই জন্য মানে করছিলে এখনই কনভারসেশন নাকি। আমরা বললাম পডকাস্ট গুলো এখন যেটা হচ্ছে। হুম। পডকাস্ট অ্যাক্টিভ। আর নন ইন্টারঅ্যাক্টিভ কী হবে, এই যে রেকর্ড করা কিছু, তাই তো। আর এটার মাইক্রো স্কিল কী কী ডেভেলপ হবে বলো, কিসে? এই যে স্পিকিংয়ে নাই লেখা, মাইক্রো স্কিলসে যে কারেক্ট ফর্মস অফ ওয়ার্ডস, মানে যখনই আমরা বলবো, মানে বলার সময় কোনটা ঠিক বলা উচিত কোন সময়, সেটা আমরা শিখতে পারবো, তাই তো। আরেকটা কি আছে এরপরে, অ্যাপ্রোপ্রিয়েট রেজিস্টার, মানে মানে কীভাবে বলবো, দেখো তুমি বন্ধুর সঙ্গে যেটা কথা বলো, সেই কথাটাই তুমি কি টিচারের সঙ্গে বলতে পারো যেভাবে, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট রেজিস্টার। কারেক্ট ওয়ার্ড অর্ডার, মানে ঠিকঠাক বলা, তাই তো, পরপর, মানে তুমি সাবজেক্টের পর অবজেক্ট লাগিয়ে দিচ্ছ, ভার্ব নাই, সেগুলো না করে একদম কারেক্টলি বলা, তাই তো। আর যখনই তুমি বলবে কনভারসেশন করো, তোমার আইডিয়া ক্লিয়ার হবে কী বলছো, তাই তো। এরপরে কি, রিডিং, যেটা আমরা বাড়িতে রিডিং করি, হ্যাঁ, জোরে জোরে পড়ার সময়, সেটা কিন্তু এফেক্টিভ না অতটা, দেখো বলাই আছে প্রথমে, তাই তো। কোনটা ইফেক্টিভ, না নীরব পাঠ তো ইফেক্টিভ সেভাবে না, মানে পড়ানোর সময় তুমি তো স্টুডেন্টদের পড়াবে, কীভাবে রিডিং করাবে যাতে স্টুডেন্টদের জন্য এফেক্টিভ হয়, কেমন করে পড়াতে হবে, ওই পড়েই যাতে বুঝায়, আরও চারজনকে বোঝাচ্ছে, সেভাবে যদি করো, একটা ইন্টারাক্টিভ ক্লাস যদি করো রিডিংয়ের, তাহলে হবে রিডিংটা এফেক্টিভ, না তো কিন্তু একা একা জোরে জোরে পড়ছে, ওটাতে হবে না, মানে টিচার ওটাতে কিছু মানে লাভ নেই টিচারের, মানে ওকে শেখাতে পারছে না কিছু, তাই তো। টিচারের লাভ নেই না স্টুডেন্টের লাভ নেই, ওটা বুঝতে টিচারের লাভই হচ্ছে স্টুডেন্টকে শেখানোতে, স্টুডেন্ট হচ্ছে ভগবান, যদি মনে রাখবা। student নাই বুঝতে পারে তাহলে তো টিচারের লাভই হলো না। ওটাই বলছিলাম। ওটাই তো বললো বলে কোশ্চেনটা তো ক্লিয়ার করে দিই। না, ওর ক্লিয়ার হয়ে গেছে, নিজেই নিজেই ক্লিয়ার করে দেয়, তাই তো, লিটল সায়েন্টিস্ট। এবার লিটল সায়েন্স বলছে আবার, দেখছো। মাইক্রো স্কিল কী কী আছে বলো, মাইক্রো স্কিল কী কী লেখা আছে প্রথমে, using correct forms of words, ওই ডিসিপিয়ারিং স্ক্রিপ্ট মানে কি, ওই বলো, ওই বলবে তো, ওই তো কালকে পড়েছে, লিপির পাঠোদ্ধার করে, লিপির পাঠোদ্ধার, ওই জিনিসটাকে ওরা ডিসিপ্লিন, বিভিন্ন লিপি থাকে না, কি বলো ওটাকে, স্ক্রিপ্ট, স্ক্রিপ্টই তো বলো ওটা। সাইফারই বলা যায়, ডিসাইফার। স্ক্রিপ্ট তুমি মানে দেখো একটা, যেমন এর আগের দিন টোনা উদাহরণ দিয়েছিল, এটা যে আমরা যখন সংস্কৃত পড়েছি, তো সেটা থেকেই আমাদের হিন্দি পড়তে কিন্তু পারি, সেটা যেহেতু আমরা ওর সেগুলো জানি, এটাই, যত তুমি রিডিং করবে তত মানে অন্য স্ক্রিপ্টও তুমি মানে ওর সঙ্গে যেটা ম্যাচ খাচ্ছে পড়তে পারবে, অক্ষরগুলো একই যেহেতু, একই যেহেতু। ওরকম করেই ডিসাইফারিং করা হয়। তারপরে রেকগনাইজ সিং ভোকাবুলারি রিকগনাইজ করতে পারবে রিডিং করলে, তাই তো, এটা বলার কিছু নাই। ফিগারিং আউট দ্য মিনিং ফ্রম দ্য কনটেক্সট, মানে কনটেক্সটের মিনিংটা ফিগার আউট করতে পারবে, তুমি বুঝতে পারবে। স্কিমিং ফর মেইন আইডিয়াস। স্কিমিং মানে, হার সংক্ষেপে বুঝে নাও। হ্যাঁ, সার সংক্ষেপ বের করা,
মানে তুমি মেন আইডিয়াটা বের করতে পারবে রিডিং করলে, তাই তো? এবার কি আছে? রাইটিং। সবচেয়ে হার্ডেস্ট রাইটিং, তাই তো? ওই জন্য দেখবো আমাদের রাইটিং শিখতে শিখতে টাইমও লাগে, মানে একদম প্রপার নিজের থেকে। আমরা তো এমনি 5-6 যখন পড়েছি মুখস্থ করেছি নোট, তাই না? রচনা মুখস্থ করেছি, প্যারাগ্রাফ মুখস্থ করেছি, তারপরে শিখেছি। আর যারা প্রথমে শিখেছে তারা মানে সত্যি ভালো ছিল ইংরেজিতে, একদম প্রথম থেকে যারা শিখেছে। এখন আর মুখস্থ কনসেপ্টটাই নেই, এখন এমন ভাবে দেওয়া হয় এমন একটা টপিক সেটাই তো হবে, সেটাই তো করতে হবে। ক্লাস 3-তে শীতের সকাল তুমি কিভাবে কাটালে সেটাই লিখতে লেখো, রিয়েল লাইফের সাথে কাটালে। মাইক্রো স্কিলগুলো বলো রাইটিংয়ের। বাকি তিনটে মিলিয়ে যেটা হবে। অর্থোগ্রাফি কারেক্ট হবে, মানে স্পেলিং। দেখবা একটা প্রোগ্রাম হয় স্পেল বি দিয়ে, নাম একটা বড় ওয়ার্ড দিয়ে দেয়, বলে স্পেলিং বলো, একটা মানে জানতে চায় আর ইসে জানতে চায়, ওটাকে অর্থোগ্রাফি বলে। মানে জানতে চায় তারপরে স্পেলিং করে, তাই তো? এভাবে করে এ ই ও এভাবে বলতে থাকে স্পেলিংটা, তাই তো? দেখবা মানে মোবাইলে আছে তো, আমার জানি না তোমাদের আছে কিনা। না, কোনো ওয়ার্ড সার্চ করলে না, স্পেলিংয়ের একটা প্রোগ্রাম হয়, মানে স্পেলিং কম্পিটিশন, স্পেল বি বলে প্রোগ্রাম। আমি যেটা দেখেছি ও স্পেল বি। করবে আমাকে সাথে সাথে উচ্চারণটা বলতে হবে। ওরা একটা ওয়ার্ড দিয়ে দিবে, মানে যারা জাজ আছে ধরো, আস্তে, যারা জাজ আছে ধরো তারা ইসে করবে, বলবে একটা ওয়ার্ড, যে মানে যারা আছে কম্পিটিটার তারা কি জিজ্ঞেস করে মানে, তারপরে স্পেলিংটা বলবে, কারেক্ট স্পেলিং বলে নাম্বার পাবে, না বললে ওটা ওটা অর্থোগ্রাফি বলে ওটাকে। কোহারেন্স, ফ্লো অফ আইডিয়াস, মানে কি যত তুমি লিখবে ভালো মতো, মানে যত স্কিলটা বাড়বে লেখার, তত কি আইডিয়াস আসবে লিখার কত ভালো লিখতে পারো তুমি, ভালো। শুধু পয়েন্টটা বল, কিন্তু ভালো লিখতে পারি না। হ্যাঁ ঠিক আছে। পয়েন্ট লিখতে একদম ভালো না। এবার বলো টিএলএম কি, বলো এগুলো সব পড়েছো তো টিএলএম। তাহলে বলো কি কি হবে ইসের, যেমন এখানে বলেছে ভিজুয়াল এইডস, ভিজুয়াল এইডস কি হবে? না দেখে ভিজুয়াল এইডস, ব্ল্যাকবোর্ড, চক, তারপরে চক, হ্যাঁ হবে সব ম্যাপস, পিপিটি প্রেজেন্টেশন। হ্যাঁ সব, তাই তো? আর তারপরে কি আছে? অডিও এইডস কি হবে? রেডিও, তাই তো? এখানে দেখো লেখা আছে ক্যাসেট প্লেয়ার, অডিও এখন তো ইউজ হয় না ক্যাসেট প্লেয়ার। তো অডিও ভিজুয়াল কি হবে? টিভি, স্মার্ট বোর্ড, তাই তো? এখন অডিও ভিজুয়াল, হ্যাঁ প্রজেক্টর। আর ল্যাঙ্গুয়েজ ল্যাব, দেখো এখানে ল্যাঙ্গুয়েজ ল্যাব তো আমাদের এদিকে দেখা যায় না, হেডফোন সেট আপ, মানে হেডফোন থাকবে, এমনি হেডফোন লাগিয়ে দিচ্ছে, ওটা শুনছে, এটা ল্যাঙ্গুয়েজ। এটা আমাদের এখানে তো কোথাও আমি তো দেখিনি, আমাদের আছে। তাহলে তো আছে, একটা জানা গেল তাহলে। না আছে। বেনিফিট কি টিএলএম এর? আসবে কেন? কেউ হাসেনি। বেনিফিট কি টিএলএম এর বলো? বলেছে টাইম আর এনার্জি বাঁচায়, তাই তো? মানে টিচারদের টাইম এনার্জি বাঁচায় না কিন্তু স্টুডেন্ট। প্রিভেন্টস মোনোটনি, মানে একই ধরনের ব্ল্যাকবোর্ড দেখে পড়ছে, তার চেয়ে একটু আলাদা ধরনের কিছু হবে, তাহলে ভালোও লাগবে পড়তে, একঘেয়েমিতে কাটিয়ে দেবে, তাই তো? প্রোভাইড ডাইরেক্ট এক্সপিরিয়েন্সেস, যেহেতু মানে কোনো রিয়েল জিনিস দিয়েও শেখানো হয় অনেক সময় টিএলএম, তাই তো? ডাইরেক্ট এক্সপিরিয়েন্স পাবে। বা কোনো ভিডিও দেখাচ্ছ তুমি, একটা ভিডিও দেখে যত ভালো এই বুঝতে পারবে, এক্সাইটেডও থাকবে। এবার দেখো এর পরের পয়েন্ট আছে ক্যারেক্টারিস্টিক্স অফ গুড টেক্সট বুক, তাই তো? কী কী ক্যারেক্টারিস্টিক হবে? সাইকোলজিক্যাল প্রথমে, তাই তো? মানে কি যে এজের আছে সেই এজের মতো বুকটা হবে, তার মানে এখন 3 এর বাচ্চা 5 এর বুক তো পড়তে পারবে না, তাহলে এমনভাবে বুকটা চুজ করতে হবে টেক্সট বুকটা, যাতে বাচ্চাটা যাকে পড়াচ্ছ যার জন্য সে যাতে বুঝতে পারে, ঠিক আছে? আর কি মানে যাতে প্রত্যেকটা স্টুডেন্টই বুঝতে, এটাও করতে হবে, যাতে প্রত্যেকটা আলাদা, সব স্টুডেন্টদের তো বুদ্ধিমত্তা একই, মানে আইকিউ লেভেল একই না,
সবাই যাতে বুঝতে পারে সেরকমভাবে বইটা চুজ করতে হবে। তারপর কি দেখো, কন্টেন্ট কেমন থাকবে, সাবজেক্ট ম্যাটার, একটা যেটা আমরা পড়াচ্ছি তাই তো, কারিকুলাম যাতে আমাদের কমপ্লিট হয় সেরকম কন্টেন্ট থাকতে হবে। আরেকটা কি, মনে করো সহজ থেকে কঠিনের দিকে যাবে, প্রথমেই কঠিন অঙ্ক দিয়ে দিয়েছে বা প্রথমে একটা কঠিন তোমাকে ট্রান্সলেশন দিয়ে দিয়েছে তাই তো ইসের ক্ষেত্রে, কিন্তু পরে সহজ দিচ্ছে, সেটা তো হবে না, তাহলে তো বাচ্চাদের ইন্টারেস্টই পাবে না, প্রথমে পারবে না, ইন্টারেস্ট পাবে না। প্রথমে কি সহজ দিতে হবে যাতে পারে। আর কি ফিজিক্যাল দেখো, এখানে বলেছে অ্যাট্রাকটিভ হতে হবে, মোটা বাইন্ডিং হতে হবে, পেজগুলো মোটা হতে হবে তাই তো। আর পেডাগজিক্যাল কি, একটা চ্যাপ্টার থাকবে, মনে করো চ্যাপ্টারের পর একটা কি বলে ওটাকে, এক্সারসাইজ থাকবে যাতে প্র্যাকটিস করতে পারে, সেরকমভাবে করতে হবে বই চুজ করতে হবে। বেশি দেওয়া যাবে না। এবার মেথড অফ কি গ্রামার টিচিং, এটা তো এর আগের দিন বলেছি, ডিডাকটিভ ইন্ডাকটিভ প্রতিদিন আমরা ভুল করি আর ঠিক করি তাই তো, আবার বলো। ট্রান্সলেট করো একজন, অবরোহী তাই তো, মানে কেমন হবে আবার, এর আগের দিন এই চক্করে আমার ভুল হয়েছে, না ঠিক করো। প্রথমে রুল তাই তো, টিচার রুল দিয়ে দিল, কেমন রুল দিল, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট তাই তো। এবার স্টুডেন্ট লিখছে আই গো টু স্কুল তাই তো, বসিয়ে এভাবে লিখছে, এটা হয়ে গেল হচ্ছে কি ডিডাকটিভ মেথড, মানে অবরোহী, রুল দিয়ে দিল আর ইসে করলো। এই মেথডটা কি টিচার সেন্ট্রিক, স্টুডেন্ট সেন্ট্রিক না, কিন্তু অসুবিধা তাহলে এটা দিয়ে তো পড়ানো যাবে না। তারপরে কি ইন্ডাকটিভ তাই তো, ইন্ডাকটিভ একজন ট্রান্সলেট করো আগে। না না, প্রতিদিন আফরিন্দি কেন বলবে, আজকে অন্য কেউ বলো। ওটা উল্টো হবে। এই তো ভয় পাচ্ছ কেন তুমি, ইন্ডাকটিভ মানে হচ্ছে আরোহী পদ্ধতি, ঠিক আছে, তাহলে এটা উল্টাটা হবে। আগে একটা এক্সাম্পল দিয়ে দেবো, আমি বলে দেবো আই ইট রাইস, আর আমি বলে দিলাম এটা, এবার তুমি তখন স্টুডেন্ট কি করবে, স্টুডেন্ট তখন বলবে এটা আই মানে কি, এটা সাবজেক্ট, তারপর এটা মানে কি, এটা ভার্ব প্লাস অবজেক্ট, ও হচ্ছে রুলটা তৈরি করবে স্টুডেন্ট, ঠিক আছে। এটা কার্যকরী না, এর পরেরটা হচ্ছে বেশি কার্যকরী, সবার মধ্যে একটু ফল্ট আছে তো। ইন্ডাকটিভ ডিডাকটিভ এই পদ্ধতিটা সবচেয়ে কার্যকরী, দেখো লেখা আছে না পরেরটা। ইন্ডাকটিভ ডিডাকটিভ পদ্ধতি মানে কি, টিচার প্রথমে একটু হিন্টস দিয়ে দিল, রুলসটা দিয়ে দিল, তারপরে বা প্রথমে একটা এক্সাম্পল দিয়ে দিল, স্টুডেন্ট রুলস বানালো, তারপরে আবার ওর থেকে অন্য এক্সাম্পল তৈরি করলো, এটা হচ্ছে ইন্ডাকটিভ ডিডাকটিভ পদ্ধতি, দুটাই হবে, ঠিক আছে। আরোহী অবরোহী পদ্ধতি বলে বাংলাতে, মিক্স করে। আর দেখো ইনসিডেন্টাল মেথড আছে না, ইনসিডেন্টাল মেথড মানে কি, ধরো কোনো টেক্সট পড়াচ্ছে, কোনো গল্প পড়াচ্ছে স্কুলে, এবার ওই গল্পটার মধ্যে তো যেগুলো সেন্টেন্স পড়ছি আমরা, ওটার মধ্যে থেকেই আমরা টেন্স শিখে নিচ্ছি, ওয়ার্ডের মানে শিখছি, তারপর ওটার থেকেই আমরা হচ্ছে কীভাবে স্ট্রাকচার অফ সেন্টেন্সেস, কমপ্লেক্স কম্পাউন্ড, এগুলো সব একসঙ্গে শিখে নিচ্ছি, ওটা হচ্ছে ইনসিডেন্টাল, মানে সঙ্গে সঙ্গে শিখছি তাই তো, মানে যেটা আমরা একসঙ্গে পড়ছি আবার সেটা থেকে গ্রামারও শিখছি। কিন্তু এটাতে অসুবিধা কি, মেন টেক্সট যেটা পড়াচ্ছে ওটাও তো ইম্পর্টেন্ট, কিন্তু ওটার থেকে আমাদের কনসেন্ট্রেশনে চলে যাবে অন্যদিকে, আর সব কিছু মিক্সচার সব একসাথে চলে আসে। হ্যাঁ সব কিছু মিক্সচার চলে আসে একসাথে তাই তো, এটাও একটা প্রবলেম। তো এটা হচ্ছে ইনসিডেন্টাল মেথড। এবার দেখো তারপর আছে কি রেমিডিয়াল টিচিং তাই তো, রেমিডিয়াল টিচিং মানে বলো। রেমেডিয়াল টিচিং হচ্ছে একটা ক্লাসরুমে একটা টপিক পড়িয়ে দেওয়ার পরেও কখনো ডাউট থেকে যায়, কখনো না, আমার সবসময় থাকে কারো না কারোর ক্ষেত্রে, তখন হতে পারে ওই নির্দিষ্ট বাচ্চাদেরকে নিয়ে বা হতে পারে সমগ্র ক্লাসকে নিয়ে আরেকবার সেই পড়াটা ডাউট ডাউট ক্লিয়ারের জন্য যে ক্লাসটা হয় সেটাকে রেমিডিয়াল টিচিং বলে তাই তো, যেটা আজকে হলো ওটা হচ্ছে রেমিডিয়াল। কেন পিছিয়ে ছিল কিছু জন প্রথম থেকে তাই তো, নতুন করে
নতুন করে ঝালাই করা। এবার কীভাবে হতে পারে না, আগে দেখো বলেছে আইডেন্টিফাই লার্নিং ডিফিকাল্টিস, কী জন্য শিখতে পারেনি সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। তারপরে কি বলেছে, ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশন প্রোগ্রাম তৈরি করতে হবে, আইইপি, মানে যে শিখতে পারেনি তার জন্য তখন প্রোগ্রামটা তৈরি করতে হবে। ওর কাছে যখন অসুবিধাটা জানলাম যে কেন শিখতে পারিনি, কী বুঝতে পারছে না, সেই অনুযায়ী তারপর আমরা মানে প্ল্যানটা তৈরি করলাম। বুঝতে পেরেছ? আইপি ইম্পর্টেন্ট। আইইপি ইম্পর্টেন্ট, হ্যাঁ। এবার স্ট্র্যাটেজিস কী হতে পারে, যে দেখো তোমার ক্লাসে কিছু বাচ্চা শিখেছে কিছু বাচ্চা শিখেনি, তাই তো? এবার কী করবো, যারা শিখেছে তাদেরকেই বলবো যে তোমরা বোঝাও বোর্ডে। এবার কী হবে, ওদের তো ঝালাই হলোই, যারা শিখেনি তারাও শিখে গেলো, এটা পিয়ার, তাহলে পিয়ার সাপোর্টে ওটাকে মানে যারা স্টুডেন্ট যারা আছে বন্ধু ওদেরকে তো পিয়ার বলে, ওর সাপোর্ট পেয়ে গেল, ওটা পিয়ার সাপোর্ট হলো। এটা ফর্মেটিভ অ্যাসেসমেন্টের পরে এটা করতে সুবিধা হয়। এটা কিন্তু সামেটিভের আগে করতে হবে, সামেটিভ হয়ে গেল তো মানে তো একদম রেজাল্টই বেরিয়ে গেল, তখন তো আর দরকার নাই। ক্লাস নেওয়ার পর কর্মপত্র ছোট ছোট দুটো অঙ্ক দিবে করার জন্য সেই জিনিসটা। আর দেখো রিওয়ার্ড স্কিম, রিওয়ার্ড মানে রিওয়ার্ড দিব শিখলে, এটা এটা তো কার মধ্যে পড়ছে, রিওয়ার্ড তো সবসময় বিহেভিয়ারিজমের মধ্যে। করার হ্যাঁ, মতো শব্দ আমরা বলবো। এনকারেজ কে বলেছিল, কার নীতি এনকারেজ করতে হবে? প্যাভলভ, স্কিনার, তাই না? মেনলি প্যাভলভ স্কিনারই। এর কারিকুলাম অ্যাডাপ্টেশন মানে যে কারিকুলাম তুমি প্রথমে তৈরি করেছো সেই কারিকুলাম দিয়ে তো তুমি আবার রিমিডিয়াল টিচিং করতে হবে, তোকে ওটা কী করতে হবে, মডিফাই করতে হবে আবার পড়ানোর জন্য, ওটা হচ্ছে কারিকুলাম অ্যাডাপ্টেশন, ঠিক আছে? এবার তোকে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে, তাই তো? এবার তোমরা বলবে কার্সেনস হাইপোথিসিস কি, প্রথম দিন ইংলিশ পেডাগজি ক্লাস 1-এ পড়েছিলাম কার্সেনস হাইপোথিসিস। কার্সেনস হাইপোথিসিস বলো নাই, এখানে নাই, প্রথম দিন পড়েছিল, থার্ড ক্লাস এটা থার্ড ক্লাস, ফার্স্ট ক্লাসে পড়েছি, সবাই ভুলে গেছে। মানে যেটা বলো অস্তিত্ব নেই সেটা নিয়ে চিন্তা ভাবনা করো। যেমন হাইপোথিসিস মানে তো তাই না। হাইপোথিসিসের মানে জানতে চাইনি, রাশিয়ানের হাইপোথিসিস কি? ইনপুট হাইপোথিসিস বাই ক্লাস। হ্যাঁ, এটাকে ইনপুট হাইপোথিসিসও বলে। অ্যাকুইজিশন আর লার্নিং যখন বুঝাচ্ছিলাম তখন বলেছিলাম। অ্যাকুইজিশন লার্নিং এর পার্থক্যটাকে বললো। বলো, কেউ বলো অ্যাকুইজিশন কি আর লার্নিং কি? না বলো। হ্যাঁ, বুঝিয়ে বলো, সবাই বুঝবে এরকম ভাবে। এ তো ভয় পাই কেন বুঝতে পারছি না, একদিন এখানে দাঁড় করে বোঝাতে বলবো। হচ্ছে অ্যাকুইজিশন হচ্ছে ইনফর্মাল আর হচ্ছে পয়েন্ট বলছো, বুঝিয়ে বলো, এক্সাম্পল দিও। আমি মুখস্থ তো সবাই করেছে, মুখস্থ জানতে চাইনি, কেউ বুঝাও। অ্যাকুইজিশন মানে কি, এটা যেটা আমি শিখেছি, যেটা লার্নিং মানে প্রসেসিং। সুস্মিতা পারবে? আর অ্যাকুইজিশন লার্নিং ওই তো একটা বাচ্চা যখন জন্ম বলো বলো, ওই তো বলেই, বলো তুমি। অ্যাকুইজিশন মানে হচ্ছে যেটা আমরা মাতৃভাষা নিজে নিজে শিখেছি, নিজে নিজে শিখেছি, তাই তো? সহজাত, ওটাকে অ্যাকুইজিশন বলছে। হ্যাঁ, আর লার্নিং লার্নিং যেমন আমরা ইংলিশ ভাষাটা আমরা যেমন শিখছি, এফোর্ট দিতে। এফোর্ট দিতে হচ্ছে, সেটা হচ্ছে। এবার হচ্ছে কি, কার্সেন্স বলেছিল যখন আমরা অ্যাকুইজিশন করছি ওটা সাবকনসিয়াস মাইন্ডে হয়, আর যেটা লার্নিং সেটা কনসিয়াস মাইন্ডে হয়, যেটা আমাদের নিজে শিখতে হচ্ছে, এটা আমাদের মাথায় আছে। কিন্তু অ্যাকুইজিশন যখন করছি তখন কি আমাদের নিজে নিজে হয়ে যায়, ওটা সাবকনসিয়াস মাইন্ডে আমাদের নিজে নিজে ল্যাঙ্গুয়েজটা শিখে নিই আমরা। মানে শুনতে শুনতে চার হ্যাঁ, মানে বাচ্চারা যখন শেখে ল্যাঙ্গুয়েজ, ওদেরকে কি ধরে ধরে শেখাচ্ছে ল্যাঙ্গুয়েজ, নিজে নিজে শিখছে, তো ওটাকেই বলছে অ্যাকুইজিশন, ঠিক আছে? এটাই কার্সেন্স বলেছিল, একটা সাবকনসিয়াস মাইন্ডে হয়, একটা কনসিয়াস মাইন্ডে হয়, ঠিক আছে? ল্যাড হচ্ছে মানে এটাতে ল্যাড ছিল না, ল্যাড তো হচ্ছে চমস্কি বলেছিল যে আমাদের মধ্যে একটা কি ডিভাইস আছে, এলএডি আছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস আছে, প্রায় একই ধরনের কনসেপ্ট, ঠিক আছে? সবাই একই দিকের লোক এরা সবাই। এবার এখানেও বলা আছে, ওটাকে নাম দেওয়া নাই, এটাই হচ্ছে দেখো অ্যাকুইজিশন ভার্সেস লার্নিং বলা আছে না। কনস্ট্রাকটিভিজম এটা কি? তোমাদেরকে তো এনসিএফ 2005 দিয়েছিলিস না, এদেরকে এনসিএফ 2005 তো পড়েছ তোমরা? কনস্ট্রাকটিভিজমের ট্রান্সলেশন বলো। হ্যাঁ, ওটাই তো। কনস্ট্রাক্ট মানে কি? আচ্ছা, এমন কোনো
সেখান থেকে আমাদের যেই টেক্সটের সঙ্গে আমাদের কোনো না কোনোভাবে রিয়েল লাইফ কানেকশন থাকবে। হুম, হ্যাঁ, একদম ওগুলোর সাথে করছে যাতে, হ্যাঁ। এটাই। এবার দেখো দেখো এখানে একটা পয়েন্ট দিয়েছি আমি, সিটেড ইন সিটে অলওয়েজ চুজ অ্যান্সার দ্যাট কানেক্ট ক্লাসরুম লার্নিং টু দ্য আউটসাইড ওয়ার্ল্ড। মানে এরকম যদি অপশন থাকে এই ধরনের কোশ্চেনে, যে বাস্তব জীবনের সাথে মানে হ্যাঁ পরিচয় ঘটিয়ে কোনো ক্লাসরুমের ওয়ার্ক হচ্ছে, সেটাই অপশনে উত্তর হবে কনস্ট্রাকটিভ হিসেবে। এটাই কনস্ট্রাকটিভ, এটা হচ্ছে 2005-এ এনসিএফে বলা ছিল যে যখন আমরা পড়াবো তখন যাতে কনস্ট্রাকটিভিজম আমরা ফলো করি, মানে যাতে বাচ্চারা শুধু ক্লাসরুমে না শিখে, মানে পরিবেশের সঙ্গে ওটা কানেক্ট করতে পারে নিজেকে, ওর সোসাইটির সঙ্গে। বুঝতে পেরেছো? আর অ্যাসেসমেন্ট কি, আর অ্যাসেসমেন্ট আর ইসে কী বলো ওটাকে, সামেটিভ, তাই তো? অ্যাসেসমেন্ট কি ফর্মেটিভ হয় আর সামেটিভ হয়, এখনই একটু আগে পড়ছিলে। অ্যাসেসমেন্ট বলো, কে বলবে? আবার ঝালাই হয়ে যাবে তাহলে। বলো, এখনই তো পড়লে। মানে একটা শিক্ষার্থী কাকে বলে না বলে বুঝাতে পারলেই হলো, কাকে বলে চাইনি এখানে লিখতে, সিটেটেও লিখতে হবে না কাকে বলে। এখনই তো বললো, তো ভয় পাচ্ছ কেন? অন্য কেউ? কি এবং কোশ্চেনটা আমি বুঝতে পারি। ফর্মেটিভ আর সামেটিভ কি পার্থক্য কি? হ্যাঁ বলো, দাঁড়াও ওই আরেকজন হরপ্রিয়া বলো, ফর্মেটিভ আর সামেটিভ। সোজা তো, এক্ষুনি তো একটু আগে তো বলছিল, একটু আগে পড়ালো, একটু আগে বললো না, শেষে একদম যেটা পড়লে। ফর্মেটিভ আর সামেটিভ, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কি, সামেটিভ অ্যাসেসমেন্ট কি বলো? সঙ্গীত স্যার একটু আগে পড়ালো, এখনই তো পড়লে। ইউনিট টেস্টটা কি? ওটাও সামেটিভই কিন্তু ইউনিট টেস্ট। ক্লাসের পরে, সঙ্গে সঙ্গে ক্লাস করানোর পরে যেটা আমরা চেক করছি বাচ্চাদের যে কি পারছে কি পারছে না, সেটা হচ্ছে কি ফর্মেটিভ। আর একদম যেটা ফাইনাল পরীক্ষা হয় সেটা সামেটিভ। বুঝতে পেরেছ? আর সিটেটে কোনটাকে গুরুত্ব দিবে? ফর্মেটিভকে গুরুত্ব দেবে, সামেটিভকে না। কেন? ফর্মেটিভে আমরা ওকে আবার শিখিয়ে আবার ঠিক করে দিতে পারি, কিন্তু সামেটিভে সেটা তো করা যাবে না। ঠিক আছে, বন্ধ করে দাও, হয়ে গেছে আজকের ক্লাস।